কয়েকদিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ। আমন ধানের ব্যাপক ক্ষতি, প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক। বৃষ্টির কারণে বাতাস পানি পড়ে না, ধানটা পড়ে গেছে ভাই। এখন যে খরচটা যে উঠবে কি হালে। 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে। জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে। একজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। নোয়াখালীর চৌমোহনী সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তি, রাস্তার একাংশ অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর ভাসমান দোকানপাটের দখলে। সুন্দরবনের দুবলারচরে শুরু হয়েছে 3 দিনের রাস উৎসব। মূল আনুষ্ঠানিকতা আগামীকাল। সনাতন ধর্মাবলম্বী ছাড়া প্রবেশ করতে পারবেন না অন্য ধর্মের মানুষ। শুভেচ্ছা আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। কদিন বাদেই চাষির গোলায় উঠত যেই ফলন, এখন তা জমিতেই নষ্টের পথে। পানি কিছু নাই ধানের মধ্যে। কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী, কখনো বা থেমে থেমে বৃষ্টি ঝরছে। বয়ে যায় ঝড়ো হাওয়া, এতেই কপাল পুড়েছে কৃষকের। ক্ষতির মুখে আমন ধানের আবাদ। নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল। কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে। দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। আগে নিচে জমির ধান হবে না, পানি ডুবে গেছে, পানি তো বাড়ানোর পথ নাই তো। 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে ধানটা ডুবে গেছে। 10 থেকে 14,000 টাকা খরচ গেল। এখন এই 14,000 টাকা আমার পানিতে ভাসে গেল। পড়ে গেলে কারেন্ট পোকার আক্রমণ বেশি থাকে। বাঁচানোর চেষ্টা করছি ধানটা নিচ থেকে তুলে, যেন পুনরাবৃত্তি আমরা সেই ফসল পাবো না। কৃষি বিভাগ বলছে আমন আবাদে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ফলন বাঁচাতে চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ। কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে যদি খাড়া করে দেওয়ার চেষ্টা করে, ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদেও। জমিতে পানি জমে পচন ধরেছে নতুন চারা গাছে। দফায় দফায় মার খেয়ে দিশেহারা কৃষক। কপি টপি এলা যা আছে, খেত ফসল যেগুলো আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রসুন তো 80-90 টাকা কেজি, পেঁয়াজ 80-90 টাকা কেজি কিনে কিনে লাগানো হয়েছে। এই তো এলা সব লস, হাল প্যাট সমস্ত লস। প্রাথমিক হিসেবে বৈরী আবহাওয়ায় উত্তরের বিভিন্ন জেলায় প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন আক্রান্ত সব ফসলই নষ্ট হবে না, তবে কমবে উৎপাদন। যদি আমি ধানের কথা বলি, ধানের প্রায় যেগুলো আপনার শুয়ে পড়ছে তার প্রায় 20% মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবজিতে যেগুলো ডুবে গেছে সেগুলো পুরোটাই ক্ষতি হয়ে যাবে। আর যেগুলো আপনার একটু ভালো আছে, বিশেষ করে বেগুন যেগুলো ভালো আছে, সেগুলো হয়তো পুষে নেওয়া সম্ভব হবে। কিন্তু আমাদের যে সরকারি প্রণোদনা কর্মসূচি আমরা প্রায়ই দিয়ে থাকি, সেগুলো থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করব এই সরকারিভাবে।
উত্তরের জেলাগুলোতে প্রায় 8 লাখ হেক্টর জমিতে রবি শস্য ও 30 লাখ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকদের বড় ধাক্কা দিয়েছে। কোনো ফসলই ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সংবাদের শুরুতে যেমনটি জানালাম, টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। আমরা একটু দেখে আসতে চাই নাটোরের কি অবস্থা। সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, নাটোরে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন জানাবেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে কিনা? বৃষ্টি আসলে 2 দিনের টানা প্রবল বর্ষণে কিন্তু নাটোরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আসলে কৃষকদের কোনো তালিকা তৈরি করা হয়নি। কৃষি বিভাগের উপপরিচালক হাবিবুর রহমান খানের সাথে আমি কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে নাটোরের 60টি উপজেলায় টানা বর্ষণে বিশেষ করে ধানের বেশি ক্ষতি হয়েছে। 5245 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারেই যে এই ধানগুলো আসলে তোলা যাবে না এমনটা নয়, তবে এই ধান তুলতে শ্রমিক খরচটা অনেক বেশি লাগবে। পাশাপাশি যে সবজি রয়েছে সেই সবজি 71 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিন্তু রসুনের জমি থেকে শুরু করে বিভিন্ন জমির ফসলের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কৃষি বিভাগের উপপরিচালক যে বিষয়টি জানিয়েছেন যে তারা কৃষকদের পরামর্শ দিয়েছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে গিয়েছেন, মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা বলেছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আসলে কিছু সময় অতিবাহিত হবে এবং তারা কিন্তু কৃষকদের যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা হলো যে এখনই এই ধানগুলো কেটে নিতে হবে। তবে এই যেহেতু ধানগুলো একেবারে নুয়ে পড়েছে, এখানে কিন্তু শ্রমিক খরচ বেশি হবে বলে কৃষকরা আমাদের জানিয়েছেন। সেই ক্ষেত্রে যে ফসল উৎপাদনের খরচটা আসলে অনেকটাই বেড়ে যাবে এই আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। পাশাপাশি তারা প্রত্যাশা করছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদের কোনো ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আসলে যে একেবারে শেষ পর্যায়ে এসে যে বিষয়টা একেবারে যখন ফসল 10-12 দিন পরে এই ফসলটা ঘরে তুলবেন সেই সময়ে আসলে এই প্রকৃতির এই বিপর্যয় যেটাতে আসলে মানুষের কোনো হাত নেই, সেই বিপর্যয়ে আসলে এই বিপর্যয় তো আসলে ঠেকানো যায় না। সব মিলিয়ে কৃষকরা যেটা প্রত্যাশা করছেন যে সরকারি প্রণোদনা পেলে এই কৃষকরা ক্ষতি অনেকটা পুষিয়ে উঠতে পারবেন। আর কৃষি বিভাগের পক্ষ থেকে যেমনটি বলছিলেন যে কৃষকরা আসলে প্রত্যাশা করছে যে সরকারি কোনো প্রণোদনা যদি তাদেরকে দেয়া হয় সেক্ষেত্রে প্রশাসনের কারোর সাথে আপনার কথা হচ্ছে কিনা, কিংবা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে কাউকে তেমন কোনো আশ্বাস দেওয়া হয় না। আসলে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো কিন্তু সেক্টর ভাগ করে দেওয়া থাকে। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা মনে করেন যে এটা যেহেতু কৃষি বিষয়, এই বিষয়ে কৃষি কর্মকর্তারাই দেখবেন। আর কৃষি কর্মকর্তারা তো বরাবরের মতোই গদবাঁধা তথ্যই সংবাদকর্মীদের কাছে সরবরাহ করে যে তারা মাঠে গিয়েছেন, কৃষকদের সাথে কথা বলেছেন, ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করেছেন। তবে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের পাশে দাঁড়ানো হয়েছে বা কৃষকদের কাছে ক্ষয়ক্ষতির আশ্বাস দেওয়া হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। এ পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেটুকু করেছে কৃষি বিভাগের কর্মকর্তারা আসলে এখনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়নি। প্রতি বছরই কিন্তু আমরা এই প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখি এবং এই গদবাঁধা কথাগুলো আমরা শুনি। আসলে বাস্তবে যার অস্তিত্ব দেখা যায় না এবং কৃষকরা যে এই প্রাকৃতিক বিপর্যয়ের পরে যে কৃষকদের প্রণোদনা দেওয়া হয় বা আর্থিক সহায়তা দেওয়া হয় সে নজিরও কিন্তু খুব একটা নেই। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আপনাকে। শরীয়তপুরের জাজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় লতিফ ফকিরের কান্দিতে সরকারি জমিতে দলবল নিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন ফয়জুল করিম মাতবর। এ সময় লতিফ ফকির বাধা দিতে আসেন। আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ। দেশি বিদেশি অস্ত্র ব্যবহার ছাড়াও বিস্ফোরণ ঘটানো হয় 18 থেকে 20টি ককটেল। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় 6টি ককটেল। পুলিশ বলছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। সকালে সদরের কলমনখালী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপি সমর্থক আসাদ চৌধুরীর গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাইমের লোকজনের বিরোধ চলছিল। সকালে পূর্ববিরোধের জেরে দুপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে যুবককে গুলি করে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। স্বজনদের অভিযোগ, গতরাতে বাসা থেকে বের হওয়ার পর তুহিন দেওয়ানকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে লিটন ব্যাপারী ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। লিটন ব্যাপারী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা অজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী, আর তুহিন ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন বলেও জানান স্বজনরা। দুই গ্রুপের বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের। স্থানীয়রা জানায়, তুহিনের বাবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। সরকার পতনের পর থেকে তুহিন এলাকা ছাড়া ছিল বলেও জানান তারা। হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। এদিকে মুন্সিগঞ্জে নিখোঁজের 3 দিন পর এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের পূর্ব রতনপুর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে হাত পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝির মরদেহ ভেসে ওঠে। স্বজনরা জানায়, মুজিবুর শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বের হয়েই তিনি নিখোঁজ। এই ঘটনায় সদর থানায় ডায়েরিও করা হয়। আজ স্থানীয়রা রাস্তার পাশের পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় আবারও সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। অন্তত 15 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে জমি মাপা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় সাইমন মাতব্বর ও কুদ্দুস মাতব্বর নামের দুই প্রভাবশালীর। এ নিয়েই দুপক্ষ সংঘর্ষে জড়ায়, অর্ধশতাধিক মানুষ আহত হন। সকালে সাইমন মাতব্বরের দলের মিন্টুকে আবার এ নিয়ে মারধর করে অপরপক্ষ। খবর ছড়িয়ে পড়লে আবারও দুপক্ষের লোকজন জড়ায় সংঘর্ষে, আহত হন 15 জন। 20টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকার অবস্থা থমথমে। খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক হত্যার ঘটনায় জড়িত এখনও কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে যোগীপোল থানাবাড়ি এলাকায় নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। শেষবারের মতো দেখতে এলাকাবাসী, আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমায়। ঘটনা সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতৃবৃন্দ। খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হকের মরদেহ নেওয়া হয় যোগীপোলের নিজ বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো দেখতে আসেন সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও আশেপাশের মানুষ। বিএনপি নেতা মামুনের দলীয় কার্যালয়ে ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা নিতে গিয়েছিলেন ইমদাদুল হক, কিন্তু কে জানতো সেখানেই মৃত্যু হবে তার। স্বজন ও এলাকাবাসীর দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বোমা হামলা এবং গুলিবর্ষণের ঘটনা। বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের অভ্যন্তরীণ কোন্দলের ফল এটা। আমরা কোনো কারোর অভিযোগ বলতে চাই না, আল্লাহর কাছে বিচার চাই। আর কি বলবো, আল্লাহর কাছে বিচার ছাড়া কার কাছে চাইবো? এই ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি গেট, বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। খুলনা শহরে অসংখ্য মানুষ খুন হয়েছে, অসংখ্য মানুষ বাড়ির সামনে খুন হয়েছে, এমনকি অনেকের লাশ পাওয়া গিয়েছে নদীতে, অথচ প্রশাসন নির্বিকার, একজন আসামিও গ্রেপ্তার হয় নাই। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার কিংবা অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি মাথায় রেখে তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তো আমরা কিছু ক্লু পেয়েছি, স্পেশালি তার সঙ্গে কিছু পূর্বশত্রুতা ছিল, এই ধরনের কিছু আমরা নাম পেয়েছি। আমরা যাচাই করে দেখছি
যে পূর্বশত্রুতার জের হিসেবে গতকালকের যে ঘটনাটা হয়েছে কিনা। আমরা আশা করছি আমরা এটার জট খুলতে পারবো। রোববার রাতে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমদাদুল হক। আহত হন বিএনপি নেতা মামুন হোসেন ও বেল্লাল হোসেন। তারা দুজনেই খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষকের এটিএম কার্ড, মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। একজনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান, আবুল কালাম ওরফে নয়া মিয়া, তোতা মিয়া এবং সেলিম তালুকদার। গত 21 অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। 10 লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায়। এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা। রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে 80,000 টাকা। নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল। পরে 4 জনকে আসামি করে মামলা করেন তিনি। দরজা খুলছি, ঢুকেই আমার ওই ফোনটা নিয়ে নেয়। সারা রাত আমার বিভিন্নভাবে আর কি টর্চারিং করছে। এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি করো, তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে, তারপর কোথায় জানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে। সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে। অন্যায় করলে স্কুলের হেডমাস্টার আছে, এলাকার লোক আছে, এরা বিচার করবে। মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম, উনি একটা অভিযোগ করেন তার নিকট 10 লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে। আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। এদিকে ভুক্তভোগী শিক্ষকের মামলার 3 দিন পর অভিযুক্ত তোতা মিয়ার স্ত্রী তার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টাঙ্গাইলের ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক হয়েও প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়া, নিয়োগ বাণিজ্য, স্বাক্ষর জাল করে জমি দখল ও অসদাচরণ সহ অভিযোগ স্থানীয়দের। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাইদুল ইসলাম। টাঙ্গাইল মধুপুরের ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয় 2015 সালের 24 ডিসেম্বর স্কুলটির সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান মাইদুল ইসলাম। এরপর থেকেই মাইদুলের বিরুদ্ধে সিল স্বাক্ষর ব্যবহার সহ নিজেকে প্রধান শিক্ষক হিসেবে এমপিও ভুক্তি করে বেতন ভাতা তুলে নেয়ার অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে তো আসলে এই নিয়োগের ব্যাপারে যে একটা বাণিজ্য, এটাও তার কাছ থেকে বাদ পড়ে নাই আর কি। তার এক আপন বোনকে চাকরি দিছে, এখানে আয়াপদে চাকরি দিছে, কিন্তু তার বোন দেখা গেছে অনুপস্থিত থেকে এতদিন বেতন ভাউচার এগুলা টাকা তুলে সে সভাপতি সই নকল করে সে এই টাকাগুলো উত্তোলন করছে। নিয়ম অনুযায়ী নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করতে প্রয়োজন 75% জমি। অভিযোগ আছে ফুলবাগ চালা উচ্চ বিদ্যালয়ের 50% জমি থাকলেও 25%-এর ভুয়া দলিল বানিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন মাইদুল। এমনকি আবেদনপত্রে ম্যানেজিং কমিটি ও সে সময়কার উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষরও জাল করা হয়। কাগজ উত্তোলন করে জানতে পারলাম, দেখলাম যে আমার আব্বার জাল স্বাক্ষর জাল করা হয়েছে। জাল দলিল করার কারণটা কি? যেখানে আমরা সবাই রাজি আছি, সম্মতি আছি।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা জানান, এমন কোনো দলিলে স্বাক্ষর করেননি তিনি। একই বক্তব্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তারও। এই ধরনের কোনো প্রত্যয়নপত্র আমার মনে পড়ে না আমি দিয়েছি, আমার মনে পড়ে না। ওই দলিলই তো রেজিস্ট্রি হয় নাই, যেটা সে বানাইছে ফলস। হ্যাঁ, তো যে আমি দেখি নাই ভাই, পেপারসগুলো একটু দেখেন, দেখলে আরো হবে না। তবে সব অভিযোগ অস্বীকার করে মাইদুলের দাবি, তিনি ম্যানেজিং কমিটির ষড়যন্ত্রের শিকার। এগুলো কাগজ কলম কোনো প্রমাণ ভিত্তি নাই, এবং কি এগুলো ভিত্তিহীন। ওনাদের ভিত্তিহীন ওই একটা মাত্র কারণেই ওনাকে আমি প্রতিষ্ঠাতা দেই নাই। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, অভিযোগের বিষয়টি তিনি জানেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বেশ কিছু আমাদের অভিযোগ এসেছে, সেই অভিযোগ আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা আছেন তারা সেই তদন্ত করবেন এবং একটি সুষ্ঠু সুন্দর সঠিক একটি তদন্তের মাধ্যমে আমাদের রিপোর্ট তৈরি করা হবে। দ্রুত অনিয়মের তদন্তের পাশাপাশি মাইদুলের অপসারণের দাবি বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। টাঙ্গাইলের ঘাড়িন্দা বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ভোরের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘাড়িন্দা আন্ডারপাসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আন্ডারপাস পার হওয়ার সময় একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন চালক সহ এক যাত্রী। উদ্ধার করে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে মৃত্যু হয়। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি মাছ বিক্রির কারণে লেগেই আছে জট, আর এর বাইরে আছে অটোরিকশার দৌরাত্ম্য। প্রশাসন বলছে, ডাম্পিং স্টেশন নির্মাণের পরপরই শুরু হবে যানজট মুক্ত করার কাজ। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে বেগমগঞ্জের চৌমুহনী বাজার ৩ কিলোমিটার রাস্তা পাড়ি দিতেই পেরিয়ে যায় ঘণ্টা। এ পথেই চলাচল লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, বরিশাল সহ ১৩ জেলার যানবাহনের। কিন্তু সড়কটি দখল করে জাঁকিয়ে বসেছে ভ্রাম্যমাণ বাজার। বিক্রি করা হচ্ছে শাক, সবজি, মাছ, এমনকি জুতা পর্যন্ত। নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন। ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে। তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায়, তাহলে কি রাস্তায় তো যানজট আরো বেশি হওয়ার কথা। ফুটপাত ছাড়িয়ে ভ্রাম্যমাণ দোকান দখল করেছে মূল সড়কেরও একটি লেন। আরেকটি লেন দখল করেছে অবৈধ অটোরিকশা। সড়কের প্রায় মাঝখানে চলছে বাহারি পণ্যের বিক্রি, আর টোলের ভোগান্তি তো আছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন আছে যে রাস্তার উপরে কোনো টোল চাঁদা আদায় করতে পারবে না। আমাদের এখানে অহরহ এক একটা পয়েন্টে ২-৩টা লোক দাঁড়ায়, গাড়ি আটকায়, চাঁদা উঠায়। এ পথের যানবাহন চালকেরা বলছেন, কয়েক মিনিটের পথ পার হতেই পেরিয়ে যাচ্ছে দীর্ঘ সময়, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। জন্য কারণে আমরা যাত্রী করে ঠিক মতন পৌঁছাইতে পারি না, আমরা ঠিক মতন যাইতে পারি না, আমাদের টাইম মেনটেন করতে পারি না। ফাঁকা থাকতো তাহলে আমরা ২-৩ মিনিটের মধ্যে চৌমুহনী চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে প্রায় ৪৫ মিনিট ১ ঘন্টা সময় লেগে যায়। প্রশাসন বলছে, ডাম্পিং স্টেশন নির্মাণ শেষে চলবে উচ্ছেদ কাজ, কমবে যানজট। এই গাড়িগুলো ডাম্পিং করার জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন প্রস্তুত করছি। অলরেডি পৌরসভা থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবৈধ হকাররা যে রাস্তার মাঝখানে ভ্যানে করে যে ব্যবসা পরিচালনা করে, সেই ভ্যান গাড়িগুলো জব্দ করা সহ বাজেয়াপ্ত করা সহ অন্যান্য সকল কার্যক্রম আমাদের গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, ওভারব্রিজ নির্মাণ হলে কমতো সড়কে চাপ। অবৈধ বাজার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আনসার ভিটিপির নিরাপত্তা মহড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেছেন CEC। ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলেও মন্তব্য তার। সচেতনতামূলক যে কার্যক্রম যেগুলো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। আয়োজনে ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি CEC AMM নাসির উদ্দিন। বাংলাদেশ আনসার ও গ্রাম CEC তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর।
বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি। সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই, বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সদ্যোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি। সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে কেন্দ্রীয় সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানান, আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় 5 লাখ সদস্য। গত 1 বছরে 1,45,000 নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। যার সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগে সড়কে বিক্ষোভ করেছে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর এলাকায় মদনপুর এলাকা অবরোধ করা হয়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানায়, তাদের অসুস্থ এক নারী সহকর্মী ছুটির আবেদন করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। সকালে কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন সেই নারী শ্রমিক। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, এ বিষয়ে আলোচনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বসতভিটা ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে এটাইলে মানববন্ধনে অংশ নেয় ভাঙন কবলিত এলাকার 2 শতাধিক মানুষ। তারা বলেন, 2 বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে 5 শতাধিক মানুষের কৃষি জমি চলে গেছে। এছাড়া নদী তীরবর্তী 3 কিলোমিটার জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে আছে ইটাইল থেকে নুরন্দি আঞ্চলিক সড়ক। বিভিন্ন সময় প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ করেন তারা। দ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। গার্মেন্টস শ্রমিক আমজাদ নিহতের 22 বছর পূর্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বেসিক শিল্পনগরীতে শ্রমিক সমাবেশ হয়েছে। সকালে প্যান্টেক্স গার্মেন্টসের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই সমাবেশ শুরু হয়। পরে বেসিক শিল্পনগরীর 2 নম্বর রোডে শোক র্যালি বের করে জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট। শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, 2003 সালের 3 নভেম্বর শ্রমিক অভ্যুত্থানে গুলি চালিয়ে গার্মেন্টস শ্রমিক আমজাদ হোসেন কামালকে পুলিশ খুন করে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়া হতাশাজনক বলেই মন্তব্য করেন শ্রমিক নেতারা। সুন্দরবনের দুবলাচরে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী রাস পূজা ও পুণ্য স্নানের আনুষ্ঠানিকতা। সকাল 9টার দিকে বন বিভাগের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন স্টেশন থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা। এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে আর বনে প্রবেশ করতে দেয়া হবে না বলেই জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামীকাল বিকেলে হবে রাস পূজার মূল আনুষ্ঠানিকতা। পরদিন ভোরে পুণ্য স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা। প্রতি বছর এই রাস পূজা ও স্নানে অংশ নিতে 30,000-এরও বেশি পুণ্যার্থী জড়ো হয় দুবলাচরে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্টগার্ড নিয়মিত টহল পরিচালনা করছে। ডুবুরি দল যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। কোস্টগার্ড আমাদের শুরু থেকেই এই রাসমালার যে নিরাপত্তা বিষয়গুলো আছে এগুলো আমরা খুব ইন্টেন্সিভলি দিয়ে থাকি এবং দুবলাচরে আমাদের সেখানে একটি স্টেশন আছে, দ্যাট ইজ ক্যাম্প বলতে পারেন। আমরা সবসময় লোক থাকে আমাদের এবং রাসমালা উপলক্ষে আমরা এখানে আরও আমাদের ট্রুপস দিয়ে ইন্টেন্সিফাই করেছি সিকিউরিটি।